তোমার বায়োপিক এখন চলছে, ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা সম্ভবত। না না না, বায়োপিক রিলিজ হবে এপ্রিলে। শুটিং প্রায় 75% শেষ, 25% শুটিং এখনো বাকি। সালমান খানের লেভেলের একজন অ্যাক্টর, মানে ওই রকম টপ লেভেলের একটা অ্যাঙ্কারিং ওটা তো ঠিক অ্যাঙ্কারিং নয়, ওটা একটা মানে পুরো শোটাকে টেনে নিয়ে যাওয়া আর কি। মানে এটা মানে দাদাগিরি আর এটার মধ্যে অনেকটাই বোধ হয় তফাৎ। না, স্ক্রিপ্ট লিখেছি 1 বছর ধরে, 1 বছর ধরে। তাই হ্যাঁ, একটা ছবির পেছনে অনেক সময় যায়। আমাদের তো কোনো আইডিয়া ছিল না। একটা ছবি তৈরির পেছনে সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে স্ক্রিপ্ট আর পোস্ট প্রোডাকশন। সবচেয়ে বেশি টাইমটা লাগে, শুটিংয়ে বেশি টাইম লাগে না। অমিতাভ বচ্চন যখন কেবিসি করে ওনাকেই টানতে, যদিও কেবিসি অনেক স্ক্রিপ্টেড, কেবিসি অত ছড়ায় না। আমি তো একবার শ্যুট করেছি, রিয়েল টাইমে শ্যুট হয়, 1 ঘন্টার এপিসোড 1 ঘন্টায় শ্যুট হবে। কিন্তু এই বিগ বস বা দাদাগিরি ধরো 1.5 ঘন্টা তোমরা দেখো, কিন্তু তার পিছনে শুটিং থাকে 3 ঘন্টা। অপরচুনিটি প্রচুর, এন্টারটেনমেন্ট টেলিভিশন করি। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই আইপিএল টিমের সাথে যুক্ত হয়েছি, উইচ ইজ লট মোর চ্যালেঞ্জিং। সাউথ আফ্রিকা, আইপিএল, পুরো রেসপন্সিবিলিটি আমার উপরে। ধরো এক্স ইজ অ্যান আন্ডার 16 স্পিনার আন্ডার উৎপল চ্যাটার্জি। যখন আন্ডার 16 ক্যাম্প হবে, ট্রেনিং হবে, উৎপল উইল ভিজিট, উৎপল will develop those players ওই সময়, and there will be a total coordination between all 6 head coaches: অনুষ্টুপ, মনোজ, ঋদ্ধি, এলার, ডিংডা, উৎপল। স্টিল প্ল্যান কতদূর আমি সেটাই জানতে চাইছি। আমি মানে তুমি একটু জানাও মানুষকে একটা প্ল্যান, এটা যে কোনো মিথ্যে নয়, কোনো কেন মিথ্যে বলে কি হবে? সেটাই অনেকে বলছে না, অনেকে বলছে। আমাদের 2টো প্ল্যান্ট আছে অলরেডি, হ্যাঁ। একটা আসানসোলে, একটা একটু জানাও যে কি আসানসোলে একটা পার্টনার, এটাও হবে। আরো 15-16 মাস লাগবে কমপ্লিট হতে, একদিনে তো হয় না, না না তৈরি করতে তো টাইম লাগবে। এ হবেই। যে কোনো শোই হোস্টকে এটাকে ফুল করতেই হবে, কারণ একটা লেভেলের পর আর স্ক্রিপ্টে কিছু থাকে না। আর যে কোনো শোয়েরই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে পার্টিসিপেন্ট। আমরা তো ক্রিকেটার সৌরভকে মানে অনেকভাবেই চিনি, এবং বাঙালির ঘরে এমন কোনো অজানা জিনিস নেই সৌরভ গাঙ্গুলি সম্পর্কে। ক্রিকেটে ঢুকবো অবশ্যই, তো তার আগে একটু জানতে চাই ক্রিকেটের বাইরের জীবনটা তুমি এখন কেমন উপভোগ করছো ক্রিকেট ছাড়ার পর? অ্যাকচুয়ালি পুরোপুরি তো ক্রিকেটের বাইরের জীবন নয়। এখন আর ব্যাট বল করি না, কারণ যে কোনো খেলাই সময়ের সাথে ছেড়ে চলে যায়। যে কোনো জিনিসই, শুধু খেলা নয়, যে কোনো জিনিসই, কোনো কিছু তো সারা জীবন থাকে না। তো ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ যুক্ত। সে খেলা ছাড়ার পর থেকে হয়েছে 2014 সাল থেকে শুরু। 2014 সাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ জীবন আমার শুরু। তো প্রথমে সেক্রেটারি হই, তারপরে সিএবি প্রেসিডেন্ট হই, তারপর 2019 সালে ডিসাইড করেছিলাম ছেড়ে দেবো অ্যাডমিনিস্ট্রেশন, কারণ দিল্লি ক্যাপিটালস টিমটাকে চালাবার একটা সুযোগ আসে। 1 বছর করিও, টিমটা খুব ভালো খেলে, কিন্তু সিএবি ছেড়ে চলে যাবার নামে বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলাম 3 বছরের জন্য। তো আরও 2022 অব্দি সেখানে আটকে, তারপর 3 বছর কোনো অ্যাডমিনিস্ট্রেশনে থাকিনি। আবার এই 7-8 মাস হয়েছে সিএবি প্রেসিডেন্ট হয়েছি। তাই খেলার সঙ্গেই জীবনটা। সাউথ আফ্রিকার হেড কোচ, ভিক্টোরিয়া ক্যাপিটালসের হেড কোচ। এবার আমরা ফাইনাল খেলেছিলাম, ফাইনালে হেরে গেছি। WPL টিমটাকে বাইরে থেকে দেখেছি 4 বছরে, আমরা 4 বছরে 4টে ফাইনাল খেলেছি WPL-এ। এবার আবার IPL দেখবো নেক্সট 2 বছর। তাই খেলা থেকে বেরোনো হয়নি। খেলা থাকে, খেলার সাথে বাকি কাজগুলো থাকে। দাদাগিরি করেছি 10 বছর, এবার দেব করছে, তাই দেবকে আমার অনেক শুভেচ্ছা। আমার জগৎ জুড়বে অন্য কিছুর সাথে। তো এই প্রসঙ্গেই একটু খেলার বাইরের ব্যাপারে এখন যেটা সব থেকে মানুষের কৌতূহল, সেটা হচ্ছে তোমার বায়োপিক এখন চলছে, ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা সম্ভবত। বায়োপিক রিলিজ হবে এপ্রিলে। শুটিং প্রায় 75% শেষ, 25% শুটিং এখনো বাকি। সেটা ইংল্যান্ডের হাফটা বাকি, লর্ডস, ওভাল, ইয়র্কশায়ার, এই মাঠগুলোর বাকি। সেটা বোধহয় জুলাই মাস থেকে হবে। জুলাই মাস থেকে হবার পর তারপরে এডিট হবে, পোস্ট এডিটে অনেক সময় লাগে, করে রিলিজ এপ্রিল মেতে। তো রাজকুমার রাও তোমার ভূমিকাটা করছে, তো মানে তোমার নিজের অনুভূতিটা কিরকম তাকে দেখে?
তোমার নিজের কিরকম ফিল করছো? ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আর এই বায়োপিকের স্টোরি তো আমারই লেখা, মানে আমারই স্টোরি। আমার যখন কোনো স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখে স্টোরি টেলার থাকে, আই এম দ্য স্টোরি টেলার, কারণ তো আমার স্টোরি আমার থেকে ভালো তো কেউ জানবে না। সেই জন্য স্টোরিটা আমার অনেক কিছু হয়। নিশ্চয়ই তুমি জানো, ফার্স্টে স্টোরি হয়, স্টোরি থেকে স্ক্রিপ্ট রাইটিং হয়, স্ক্রিপ্ট অ্যাপ্রুভাল হয়, সেখান থেকে সিনস করা হয়, তারপরে শুটিং শুরু হয়। তো এই সমস্ত কিছুর মধ্যে আমি ইনভলভ ছিলাম। তো ধোনির বায়োপিক হয়ে গেছে, সচিন টেন্ডুলকারের বায়োপিক, তোমার কি মনে হচ্ছে যে বলিউডের তোমাকে একটু পরের দিকেই মনে পড়লো, মানে একটু দেরি করেই মনে পড়লো? অ্যাকচুয়ালি না, প্রস্তাবটা কিভাবে এলো? প্রস্তাব এসছে 5-6 বছর আগে। আচ্ছা। তখন আমি আর টাইম পাইনি দেবার, কারণ অনেক সময় দিতে হয়, পুরো স্টোরিটা তোমাকে বলতে হয়, তার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, আমি তখন সময় দিয়ে উঠতে পারিনি। তাই যখন এইসব শেষ হলো, শেষ হওয়ার পর তখন সময় দিয়ে স্ক্রিপ্ট লিখেছি 1 বছর ধরে। 1 বছর ধরে, তাই হ্যাঁ, একটা ছবির পেছনে অনেক সময় যায়। আমাদের তো কোনো আইডিয়া ছিল না। একটা ছবি তৈরির পেছনে সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে স্ক্রিপ্ট আর পোস্ট প্রোডাকশন, সবচেয়ে বেশি টাইম লাগে, শুটিংয়ে বেশি টাইম লাগে না। তো আরো একটা জিনিস লোকে অপেক্ষা করে আছে, সেটা হচ্ছে বিগ বস, বাংলা বিগ বস। বিগ বসের সাথে একটা ইন্টারন্যাশনাল শো করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, 30টা দিন, 34 দিন স্টারকে দিতে হয়, 15 দিন বিগ বস আর 17 দিন ওই ইন্টারন্যাশনাল শো। রিসেন্টলি লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তো সেটা স্টার ইন্ডিয়াতে নিয়ে এসছে। ইন্ডিয়াতে নিয়ে এসছে বাংলা, স্টার ইন্ডিয়াতে নিয়ে এসছে, তার বাংলা ভার্সনটা আমি হোস্ট করব। বিগ বসে মানে আমরা দেখেছি হিন্দির বিগ বসে যে রোলটা সালমান খান প্লে করে, সেটা সম্ভবত তুমি প্লে করছো। হ্যাঁ, শুধু হিন্দিতে তো হয় না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়। হায়দ্রাবাদে হয়, মোহনলাল করে, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে হয়, আরো একটা দুটো ল্যাঙ্গুয়েজে হয়। ওরা এবার মারাঠিতে হয়, ওরা এবার বাংলায় লঞ্চ করবে। তো আমি সালমান খানের রোলটা এখনো দেখিনি আমি, কারণ দেরি আছে, এখন অগস্ট এন্ডে তার শুরু। তো আমি এখনো ওর পারফরমেন্সটা দেখিনি, তবে দেখবো। আমি যখন কেবিসি করেছিলাম তখন মিস্টার বচ্চনের পারফরমেন্স ফলো করেছিলাম, তো আমি দেখবো সালমান কিভাবে এটা হোস্ট করেছে। বাট আলটিমেটলি যেটা যার নিজের, পাঁচটা আঙুল তো এক নয়, বা দুটো মানুষ তো কখনো এক হতে পারে না, যে যেভাবে করবে। সালমান খানের লেভেলের একজন অ্যাক্টর, মানে ওই রকম টপ লেভেলের একটা অ্যাঙ্কারিং, ওটা তো ঠিক অ্যাঙ্কারিং নয়, ওটা একটা মানে পুরো শোটাকে টেনে নিয়ে যাওয়া আর কি। মানে এটা মানে দাদাগিরি আর এটার মধ্যে অনেকটাই বোধহয় তফাৎ। না, দাদাগিরিও শো টানতে হয়, কারণ স্ক্রিপ্ট নেই, জাস্ট কোয়েশ্চেন্স, পার্টিসিপেন্টস, দ্যাটস ইট। অমিতাভ বচ্চন যখন কেবিসিও করে ওনাকেই টানতে, যদিও কেবিসি অনেক স্ক্রিপ্টেড, কেবিসি অত ছড়ায় না। আমি তো একবার শ্যুট করেছি, রিয়েল টাইমে শ্যুট হয়, 1 ঘন্টার এপিসোড 1 ঘন্টায় শ্যুট হবে। কিন্তু এই বিগ বস বা দাদাগিরি ধরো 1.5 ঘন্টা তোমরা দেখো, কিন্তু তার পেছনে শুটিং থাকে 3 ঘন্টা, 3 আওয়ার্স অফ শুটিং, সেখান থেকে এডিট করে 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 জিনিসটাকে তৈরি করে। তাই দৈর্ঘ্য অনেকটা বড়। আর যে কোনো শোই হোস্টকে এটাকে ফুল করতেই হবে, কারণ একটা লেভেলের পর আর স্ক্রিপ্টে কিছু থাকে না। আর যে কোনো শোয়েরই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে পার্টিসিপেন্টস। তোমার পার্টিসিপেন্টস যত ভালো, তোমার শো তত ভালো। তো দাদা মানে একটা মানে শো করতে গেলে মানে যেরকম ইয়ে লাগে, মানে একটা কারেজ বা একটা, অনেকে নার্ভাস হয়ে যায়। তুমি তো খেলোয়াড় জীবনে তো এসব কোনোদিন করোনি, তারপরে দাদাগিরি দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে এখন অনেক ম্যাচিওর, অনেক ইয়ে। কমেন্ট্রিটা আমরা ভীষণ মিস করি, মানে অনেকেই। সময় পাই না, কমেন্ট্রিটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, কিন্তু আমি সময় পাই না, প্লাস আমি আর এত বাইরে ঘুরতে চাই না। কমেন্ট্রি মানে ইটস অলমোস্ট আ ক্রিকেটার্স লাইফ। গাভাস্করকে দেখো, রবিকে দেখো, সারাদিন হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট লাইফ। আর অপরচুনিটি প্রচুর, এন্টারটেনমেন্ট, টেলিভিশন করি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই আইপিএল টিমের সাথে যুক্ত হয়েছি, উইচ ইজ লট মোর চ্যালেঞ্জিং। সাউথ আফ্রিকা, আইপিএল,
আর পুরো রেসপন্সিবিলিটি আমার উপরে, সেই জন্য কমেন্ট্রির থেকেও এটা আমার কাছে অনেক বেশি কি বলবো, অ্যাপিলিং, স্পেশালি দিল্লি ক্যাপিটালস, প্রিটোরিয়া ক্যাপিটাল, বিকজ ইটস রিয়েল ক্রিকেট। এই যে কোচিং অ্যাসাইনমেন্টগুলো তুমি নিচ্ছ, দিল্লি ক্যাপিটালস, প্রিটোরিয়া, এগুলো কি মানে আরো বড় কোনো লক্ষ্য আছে কোচিং নিয়ে? জানি না, ডিপেন্ড করবে সুযোগের উপরে। তো ইন্ডিয়া টিম কোচিং মানে খেলোয়াড়ের জীবনের মতো, অতদূর এখনো ভাবিনি। বছর আবার সাউথ আফ্রিকা যাব, প্রিটোরিয়া ক্যাপিটালসে, তারপরে মার্চ মাস থেকে আইপিএল এর সাথে যুক্ত, পরে দেখা যাবে, একটা স্টেপ হোক। রিসেন্টলি শোনা যাচ্ছে যুবরাজ সিং ব্যাটিং কোচ হচ্ছে দিল্লি ক্যাপিটালসে, তো তুমি মানে এটা কি তোমার এই সিদ্ধান্ত? আচ্ছা, মানে তুমি হবে হেড কোচ আর যুবরাজ আমার অ্যাসিস্ট্যান্ট, আরো 2-3 জন লাগবে, সেটা এই তো সবে সিজন শেষ হলো, এবছর সময় আছে। আবার সেই মহারাজ আর যুবরাজ জুটি আমরা দেখতে পাবো। যুবরাজ পার্সোনাল কোচিং এ খুব ইনভলভ, অভিষেক শর্মা, ঋষভ পান্ত, এসব পার্সোনাল কোচিং এ ইনভলভ। তো সেদিক দিয়ে হয়তো ডাইরেক্টলি টিম কোচিং এ ইনভলভ না, কিন্তু ইন্ডিভিজুয়াল কোচিং এ সে ইনভলভ। এবার একটু ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে একটু যদি মানে কথা বলি, সামনে একটা ইংল্যান্ড ট্যুর আসছে, ইয়াং টিম, তোমার মানে টিমটা নিশ্চয়ই তুমি জানো কিরকম কি হয়েছে, এই বোধহয় কাল থেকেই খেলা শুরু হবে, কিরকম মনে হচ্ছে? কাল তো আয়ারল্যান্ডের সাথে, 1 তারিখ থেকে ইংল্যান্ডের সাথে, ইটস গোইং টু বি আ গুড সিরিজ। ইন্ডিয়া হোয়াইট বলে ইটস আ ফ্যান্টাস্টিক টিম। ইংল্যান্ডও কিন্তু নতুনই টিম, ইংল্যান্ডও এখনো টিম ঠিক করে, মানে ওদের যে একটা ফিক্স সেট আপ সেটা করে উঠতে পারেনি। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কাছে হারলো সেমিফাইনাল, যদিও ম্যাচটা খুব ক্লোজ গেছে, কিন্তু ইংল্যান্ড ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইড, কারণ ওরা কন্ডিশন জানে, ম্যাচ উইনিং প্লেয়ার্স আছে, ব্রুক আছে, তারপরে বাঁহাতে ব্যাট করে ছেলেটি বিথল আছে, ভালো প্লেয়ার আছে, বোলিং অ্যাটাক ভালো, জফরা আছে, তারপরে কারণ ওই কন্ডিশনসে এরা ভালো বোলিং অ্যাটাক, অলরাউন্ডার্স আছে, স্যাম কারেন আছে, অলরাউন্ডার্স আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে ইটস গোইং টু বি আ ভেরি গুড কম্পিটিশন। টেস্টে ওই যে বিরাট কোহলি, রোহিত দুজনেরই ওই যে টেস্টে রিটায়ারমেন্টটা, তো এটা কি তুমি মনে করো একটু প্রিম্যাচিওর? এটা আগে করি না, আমার কোহলিটা নিয়ে আমার মনে হয় কুড হ্যাভ কন্টিনিউ বিরাট কোহলি। রোহিত শর্মা ইজ ফাইন, বিরাট কোহলি আই থিঙ্ক শুড হ্যাভ প্লেড এ বিফোর, বাট যখন কেউ পার্সোনালি খেলতে চায় না, ইউ কান্ট ডু মাচ। আর একজনকে নিয়ে ভীষণ চর্চা হচ্ছে, সে হচ্ছে বৈভব সূর্যবংশী। মনে হয় তোমার কতদূর যাবে? ট্রিমেন্ডাস যাবে, টেম্পারামেন্ট দারুণ, লম্বা রেসের ঘোড়া। এই লেভেলে টেম্পারামেন্ট খুব ম্যাটার করে, স্কিল তো সবারই থাকে, অ্যান্ড হি ইজ গিফটেড উইথ এক্সেপশনাল স্কিল। দেখবে বড় ম্যাচে রান করে, আইপিএল প্লে অফস, এলিমিনেটর, কোয়ালিফায়ার, এই ইন্ডিয়ার জন্য গেল ডিসাইডিং ম্যাচে, ফাইনালে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সো ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার। তো এই ফরম্যাটে 50 ওভার 20 ওভারে ইজ গট এনর্মাস টাইম। তারপরে হাউ হি অ্যাডাপ্টস, হাউ হি অ্যাডজাস্ট, ইংল্যান্ড উইল টেস্ট হিম বিকজ অ্যাজ এন ওপেনার, নতুন বল, সিমিং কন্ডিশনস, দ্য বল উইল মুভ, সিম, সো it will be tested, but I think he's got enormous. বেঙ্গল ক্রিকেট নিয়ে অনেক এখন আলোচনা হচ্ছে। আমি একটা জিনিস মানে অ্যাজ এ বেঙ্গল ক্রিকেট ফ্যান, আমি একটা জিনিস, অনেকেরই এটা প্রশ্ন যে অনেক বছর হয়ে গেল রঞ্জি ট্রফি বেঙ্গল এখনো জিততে পারেনি। এটা বহু বছর, বেঙ্গল লাস্ট জিতেছে, বেঙ্গল লাস্ট কোনো ট্রফি জিতেছে 2011 সালে, লাস্ট ট্রফি বিজয় হাজারে ট্রফি, আমি ক্যাপ্টেন ছিলাম লাস্ট ইয়ার বেঙ্গলের। কেন হচ্ছে না? বারবার একটা ফাইনাল যায় 2000, এই লাস্ট 5-6 বছরে 2টো রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে। এই বছর এত ভালো রঞ্জি ট্রফি খেলে একটা ইনিংসে ছিটকে চলে গেল সেমিফাইনালে জম্মু কাশ্মীরের সাথে। ফার্স্ট ইনিংস লিড নিয়েও চ্যাম্পিয়ন হতে গেলে না মোমেন্টস তোমাকে জিততে হবে, স্পেশালি যেমন এই যে ধরো সেমিফাইনালে সেকেন্ড ইনিংস তোমার লিড 50-60 রানস,
সেখানে ম্যাচটা ধরা দরকার। ওই মোমেন্টসগুলো মিস হয়ে যাচ্ছে। রঞ্জি ট্রফি ফাইনাল একবার সৌরাষ্ট্রের কাছে হারলো 2022 সালে, যখন আমি বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। তার আগে 2019 সালে একবার অরুণ লাল হেড কোচ ছিল, তখন একবার রঞ্জি ট্রফি ফাইনাল হারলো, তার কাছে হারলো আমার মনে নেই, ওটাও বোধহয় সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র ইন সৌরাষ্ট্র, এটা যেমন সৌরাষ্ট্র ইন ক্যালকাটা, ওটা বোধহয় সৌরাষ্ট্র ইন সৌরাষ্ট্র ছিল। তো দুবার ফাইনাল খেলেছে। হ্যাঁ, হোপফুলি দে উইল ক্রস দ্য ব্রিজ। কিন্তু হ্যাঁ, আমি তোমার সাথে একমত যে তোমাকে জিততে হবে। প্রবলেমটা কি টেম্পারমেন্টাল নাকি টেকনিক্যাল? তো ইটস এ বিট অফ বোথ, অ্যাবিলিটি প্লাস মাইন্ডসেট। কোচ নিয়ে তো অনেক কিছু, মানে এবার একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে তোমরা গিয়েছিলে, অনেক অ্যাপ্লিকেশন পেয়েছিলে, তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্মীরতন শুক্লতাই ফিরলে কেন? কারণটা কি? লক্ষ্মীরতন শুক্লা লাস্ট ইয়ার ভালো করেছে বেঙ্গলের সাথে রঞ্জি ট্রফি সেমিফাইনাল খেলেছে, আনবিটেন, কারুর কাছে হারে, গ্রুপ চ্যাম্পিয়ন, সেখান থেকে সেমিফাইনাল অব্দি পৌঁছো। দ্যাটস দ্য অনলি গেম দে লস্ট, দ্য অনলি ইনিংস দে লস্ট। সেই জন্য তো একটা কাউকে সরিয়ে দেওয়া যায় না। আর আমি লক্ষ্মীকে কাছ থেকে দেখেছি, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, প্লেয়ারদের খাটায়, যেটা খুব দরকার এই লেভেলে। হ্যাঁ, ভেরি ইন্সপায়ারিং। সেই জন্য এরকম পটপট করে চেঞ্জ করা যায় না। 3 বছর প্রসেসটা তাহলে কেন হলো? বাকি কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ লক্ষ্মীর যেমন অ্যাসিস্ট্যান্ট কোচ সুব্রেকারকে দেওয়া হয়েছে। আগে কি হতো আমি দেখেছি যে ঠিক আছে, মনোজ, সৌরাশিস, অরুণ লাল, সুমালতা, তুমি করে দাও। যে কোনো প্রপার অর্গানাইজেশনে, যেমন বিসিসিআই, সিএসি করে, ইংল্যান্ডে অ্যাডভার্টাইজ হয়, অস্ট্রেলিয়াতে হয়, এতে কি হয় যে কে হতে চায় সেটা জানা যায়। এখন যদি রাজীব হতে চায়, আমি তো ওকে দিয়েই দিচ্ছি। রাজীব ইন্টারেস্টেড কি না, রাজীব ওর থেকে ভালো কি না, সেটা তো বুঝতে পারছি না। ইটস আ প্রসেস ওপেন ফর অল, ট্রান্সপারেন্ট প্রসেস, সেই জন্যই করা। আর বেঙ্গলের স্টলওয়ার্ডসরা করেছে, এমনকি শুধু কোচ নয়, ফিজিও, ট্রেনার, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, এভরিথিং ওয়াজ অ্যাডভার্টাইজড। ইট ক্যানট বি আচ্ছা এক্স ইজ গুড, আই ফিল ইজ গুড দিয়ে দাও, I feel Z is good, দিয়ে দাও। It cannot happen like this. There has to be a proper process with good people getting an opportunity to apply, good people getting an opportunity to be interviewed, and then decided by an independent body. ভিশন 2028 কালকে আমরা একটা এটা আমার সময়ও ছিল। হ্যাঁ, ভিশন 2020 ছিল, এবার ভিশন 2028 20 হয়েছে। অশোক দিন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উৎপল চ্যাটার্জি আছে। হ্যাঁ, আগেও ছিল। আমি মুরলি ছিল যখন আমি প্রথম প্রেসিডেন্ট হই 2015। লক্ষ্মণ 2019 থেকে 2025 অব্দি তো আমি সিএবিতে ছিলাম না। অভিষেক করেছে, তারপর স্নেহাশিস করেছে। এটাকে আবার রিভাইভ করা, এই যে এখন সিজনে খেলা, এত বিপিএল শেষ হলো, প্লেয়ারদের 15-20 দিন ব্রেক দিয়ে তারপরে তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের ফিটনেস, দিস ইজ অ্যাবাউট পার্সোনালাইজড ট্রেনিং। বেসিক্যালি এটা তো অফ সিজনে হয়, কারণ সিজনে এরা আন্ডার-19 টিমের সাথে চলে যায়, স্টেট টিমের সাথে চলে যায়, আন্ডার-23। মনোজই করবে। মনোজ হ্যাজ এ 12th মান্থ কন্ট্রাক্ট। আন্ডার-19 সিজন শেষ হবে, এবার যারা বেস্ট ব্যাটসম্যান তাদের নিয়ে ও একাডেমিতে আসবে, এসে ও তাদেরকে ট্রেনিং করবে। এভরিবডি ইজ ইনভলভড ইন ভিশন। ডিন্ডা আর উৎপলকে স্পেসিফিক কাজ দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে বাকিরা সেপ্টেম্বর কেন, জুলাই শুরু হলে তাদের 25 জন বিভিন্ন আন্ডার-16, আন্ডার-19, রঞ্জি ট্রফি, আন্ডার-20, তাদের 25 জনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবার যারা বাকিরা পড়ে থাকে তারা এদের আন্ডারে থাকে, প্লাস এদের ইনভলভমেন্ট থাকবে সব টিমের সাথে। উৎপল, ধরো এক্স ইজ অ্যান আন্ডার-16 স্পিনার আন্ডার উৎপল চ্যাটার্জি। যখন আন্ডার-16 ক্যাম্প হবে, ট্রেনিং হবে, উৎপল উইল ভিজিট, উৎপল উইল ডেভেলপ দোজ প্লেয়ার্স ওই সময়। And there will be a total coordination between all 6 head coaches: Anushtup, Manoj, Riddhi, Elar, Dinda, Utpal. একটা লাস্ট প্রশ্ন, সেটা মানে যে বিষয়টা মানে সাম্প্রতিককালে ভীষণ বিতর্ক হয়েছে তোমাকে নিয়ে, তুমি অনেক ট্রোলড হয়েছো, এবং সবথেকে বড় কথা যে তোমার যারা ভক্ত, যারা হার্ডকোর ফ্যান, তারা খুব কষ্ট পেয়েছে। ব্যাপারটা হচ্ছে স্টিল প্ল্যান্ট।
সেই স্টিল প্ল্যান্টের ঘোষণা, স্টিল প্ল্যান্ট কতদূর আমি সেটাই জানতে চাইছি। আমি মানে তুমি একটু জানাও মানুষকে একটা যে প্লান্ট এটা যে কোনো মিথ্যে নয়, কোনো কেন মিথ্যে বলে কি হবে? সেটাই অনেকে হ্যাঁ, বলছে না, হ্যাঁ। অনেকে বলছে। আমাদের দুটো প্লান্ট আছে অলরেডি, হ্যাঁ। একটা আসানসোলে একটা, একটু জানাও যে কি আর আসল আসানসোলে কথা। একটা পাটনা একটা। এটাও হবে, আরো 15-16 মাস লাগবে কমপ্লিট হতে, একদিনে তো হয় না, না না তৈরি করতে তো টাইম লাগবে। এ হবেই, নালে বলে কি লাভ? হুম। যখন হবে তখন মানুষ বুঝবে, তার আগে এত তো বলে লাভ নেই। আমাদের আমরা টেন্ডারে বিড করে জায়গাও তোমার পেয়েছি এটা হচ্ছে 100%, 100%। 100%। কোথায়? ঝাড়গ্রামে, ঝাড়গ্রাম। হ্যাঁ। Okay. ঝাড়গ্রামে হবেই হবে। কারণ ক্যাপ্টেন স্টিলের এত ছবি দেখো হুম। আমার, তো যদি স্টিলই না থাকে তো আমার ছবি মানে এটা করতে কি সম্পূর্ণ তোমার নিজস্ব প্রজেক্ট না। আমরা নাকি এটা কারোর তিনজনে সঙ্গে আছি, কোলাবোরেট আমরা করছো? প্রথম থেকে 2007 সাল থেকে 2007 আমাদের পার্টনার আছেন দুজন, আমি শেয়ার হোল্ডার ওই কোম্পানি, সবাই মিলে। মানে কিছু প্রচুর মানুষের চাকরিও হবে নিশ্চয়ই ওখানে। হবে তো, এখনই আছে, এখনই আমাদের দুটো প্লান্টে প্রায় 1200-1300 জন লোক কাজ করে। এটা সবচেয়ে বড়, Okay. কারণ অত জায়গা, এক্সিস্টিং প্লান্টগুলোর জায়গা অত বড়, হুম। এটা বড়, ওদের 3 গুণ সাইজ হবে, হবেই হবে। মানে 2027 End, নাগাদ শুরু হয়ে যাবে end, এন্ডে। end, 2027, December, 28 হ্যাঁ। আমি তোমাকে ফটো পাঠাতে থাকবো কনস্ট্রাকশন। আচ্ছা, মানে এটাই মানুষের জানা দরকার যে সৌরভ গাঙ্গুলি কখনো মানুষকে এটাও টাইম দিতে হবে যে হ্যাঁ। একটা জিনিস তৈরি হতে সময় লাগে। এক্স্যাক্টলি ইট ডাজন্ট এটা তো হ্যাপেন ইন হ্যাঁ, এটা ওয়ান একটা ইয়ার। এত বড় একটা হ্যাঁ, প্রজেক্ট, এটা তো হ্যাঁ। কখনো এক সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 মাসের মধ্যে হয় না। পলিউশন ক্লিয়ারেন্সেস লাগে, গভর্নমেন্ট ক্লিয়ারেন্সেস লাগে, এয়ারপোর্ট অথরিটি ক্লিয়ারেন্স লাগে, প্রচুর ক্লিয়ারেন্সেস লাগে, করে তারপর জিনিসটা একটা জায়গায় এসে দাঁড়ায়। একদিনে প্লান্ট তৈরি হয় না। আর হবেও তখন ওটা। ওই সময় তখন মানে ওটা যখন চালু হয়ে যাবে তখন ক্রিকেটের ইনভলভমেন্ট এগুলো থাকবে তো? আমি তো ডে টু ডে দেখি না, ডে টু ডে আমার পার্টনাররা দেখে, আমি বোর্ড মিটিং অ্যাটেন্ড করি, 100বার থাকবে। এতদিন হয়েছে তো, 2007 থেকে হয়েছে তো, আসানসোলে আছে, পাটনাতে আছে, সেগুলো চলছে তো, চলছে। অনেক ধন্যবাদ দাদা, দৈনিক স্টেটসম্যান অনলাইনকে মানে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।